আসসালামু আলাইকুম সবাইকে। এআই নিয়ে জেনজি কেমন সরকার চাইছি আরেকটি এপিসোডে আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আজকে খুব ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো, যেটা নিয়ে সবারই বলতে গেলে নাগরিক হিসেবে দুর্ভোগ, অশান্তি সবকিছু আমরা পেয়েছি সোফা। আপনারা হয়তোবা ঠিকই ধরতে পেরেছেন, পাবলিক সার্ভিস। সো আমাদের যেই সরকার থেকে বিভিন্ন পর্যায়ে, সেটা গ্রামে হোক শহরে হোক, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যেই পাবলিক সার্ভিসটা আমরা পাই, যেটা আশা করি, সেখানে এত ধরনের ভোগান্তি আমাদেরকে নিত্য সময়ই আমরা পাই। সেটাকে ঠিক করতে আসলে কী ধরনের সরকারি উদ্যোগ দরকার এবং প্রযুক্তির মাধ্যমে সেই উদ্যোগগুলো ঠিকঠাক করা যায় কিনা, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। বরাবরের মতোই আমাদের সাথে আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় প্রফেসর খন্দকার আব্দুল আল মামুন স্যার। সুস্বাগতম আমাদের এই অনুষ্ঠানে আবারও। এবং নাগরিক হিসেবে আপনি যে টপিকটা নিয়ে কথা বলবেন, এটা খুবই ইন্টারেস্টিং, কারণ নাগরিক সেবা এটা প্রতিটা মানুষের জন্য দরকার। জি জি অবশ্যই স্যার। নাগরিক সেবার কথায় যদি আসি, আমরা সাধারণত দেখে থাকি যে নাগরিক সেবা বলতে আমরা অনেক সময় সিটি কর্পোরেশন কেন্দ্রিক সেবা বা শহর কেন্দ্রিক সেবার কথা বলি, এবং সেবার ভিতরে তো আসলে অনেক ধরনের, কারণ আমাদের আমি যদি ভুল না করে থাকি গভর্নমেন্টের প্রায় 800+ সার্ভিস আছে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে সেটা দেওয়া হচ্ছে, এবং তার ভিতরে বিভিন্ন ধরনের বিভাগও আছে। যেমন আমি যদি বলি যে ভূমি সংক্রান্ত সেবা, এনার্জি সংক্রান্ত সেবা, আমাদের নিত্য পাসপোর্ট, এনআইডি, এই ধরনের আরেকটি সেবা, এ ধরনের বিভিন্ন সেবা আছে। গ্রামে বা শহরে আপনি কি কোনো ধরনের নাগরিক সেবার বৈষম্য দেখতে পেরেছেন আপনার সোফার, নাগরিক হিসেবে এবং একজন বিশেষজ্ঞ হিসেবে? আসলে বৈষম্যটা আসলে সব জায়গায়, মানে নাগরিক সেবাটা যদি আমি একটু আপনাকে বলি, জন্ম নেওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনাকে নাগরিক সেবা নিতে হবে। জন্ম সনদ পাওয়া নিয়েই আমাদেরকে এত ধরনের ভোগান্তি হতে হয়। আমি যদি বলি যে আমি জন্মগ্রহণ করার পরে আমার বার্থ সার্টিফিকেট নিতে হবে, আমি মারা যাওয়ার পরে ডেথ সার্টিফিকেট নিতে হবে, তাহলে আপনি দেখেন জন্ম থেকে মৃত্যু দুইটা সেবার কথা বললাম। এর মাঝখানে অনেক ধরনের সেবা আছে, স্কুলে ভর্তি করা থেকে শুরু করে। এখন এই সেবাগুলো আমাদের স্কেটার্ড, আমাদের বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন বিভিন্ন ধরনের সেবা দেয়, এবং এই সেবার যে বৈষম্যর কথাটা আপনি বলেছেন, সেই বৈষম্যটা আসলে শহর গ্রামের বৈষম্যের সাথে আরো যে জিনিসটা দরকার, আপনি কতটুকু শিক্ষিত এবং আপনি যতটুকু শিক্ষিত হবেন, যতটুকু একটু বুদ্ধিমান হবেন, তত বৈষম্য হয়তো আপনার জন্য একটু কম হবে। কিন্তু আমাদের দেশের সাধারণ মানুষই তো বেশি। সেই সাধারণ মানুষরা খুব কম মানুষই আছেন যারা সরাসরি কোনো নাগরিক সেবা নিতে পারেন, দালাল বা মিডলম্যান ছাড়া। এবং আমাদের দেশে এটা মানে একটা কালচারে পরিণত হয়েছে যে সরকারি সেবা মানেই হচ্ছে আমাকে একজন মিডলম্যান ধরতে হবে। আমি যদি আপনাকে ছোট্ট একটা এক্সাম্পল দেই, যে আমি কিছুদিন আগে আমার গাড়ির ফিটনেস করালাম, আমি কিন্তু ডিজিটাল মাধ্যমে অনলাইনে আমি সেবাটা নেওয়ার চেষ্টা করছি এবং মিডলম্যান ধরতে হয় নাই। কিন্তু আপনি চিন্তা করেন তো কয়জন মানুষ এটা পারে। তার সাথে আরো যদি অ্যাড করি, আমাদের বাংলাদেশের রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয়। এই যে আমাদের দেশে যে ধরেন ড্রাইভিং লাইসেন্স, এটা নিয়েও প্রচুর ফেক লাইসেন্স, মানে ওভারঅল আমাদের পাবলিক সার্ভিসটা ভেরি আনস্ট্রাকচার্ড, আনপ্রফেশনাল এবং আনঅর্গানাইজড, এবং সেই জন্য জনদুর্ভোগ আমার মনে আমাদের পিছনে লেগেই আছে। জি, এখন এই জনদুর্ভোগটা কাটানো তো আমরা তো জানি যে আসলে অনেক কিছু আমরা বলি সিস্টেম ওয়াইজ আমরা সংস্কার করব বা সংস্কার করা উচিত, কিন্তু সেখানে ইন্টেনশন বা উইলটাও তো আসলে অনেক বেশি। আপনি যেটা বললেন যে হয়তোবা আমাদের ইচ্ছাকৃতভাবেও হয়তোবা আমাদের পাবলিক সার্ভিসের অনেক জায়গায় সিস্টেমটা এত কঠোর করে রাখা হয়, এত কঠিন করে রাখা হয় বা জটিল করে রাখা হয় যে দালাল ধরা বা মিডলম্যান ধরা ছাড়া অন্যদের কোনো কাজ থাকে না। তো সেখানে হয়তোবা সরকার, আগামী যেই সরকারই আসুক না কেন, তাদের কাছে আমাদের একটা প্রত্যাশা থাকতে পারে যে সিস্টেমটা সহজ হবে, যাতে আমাদের দালালের উপর বা মিডলম্যানের উপর নির্ভর করতে না হয়। সিস্টেমটা সহজ করবার ক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা কি? আমি যদি আপনাকে খুব সিম্পল দুটো এক্সাম্পল বলি, প্রযুক্তি আমাদের সার্ভিস ডেলিভারিতে সিগনিফিক্যান্ট ট্রান্সফরমেশন করতে পারে। তার সিম্পল এক্সাম্পল যদি আপনাকে বলি, আপনি চিন্তা করেন আজকে থেকে 30 বছর আগে আপনি যদি সোনালী ব্যাংকে 5000 টাকা উঠাতে যাবেন, আপনাকে একটা লাইন ধরতে হবে, একটা ফিজিক্যাল চেক বই নিয়ে যেতে হবে, এবং আপনি ওইখানে লাইন ধরে 4 ঘন্টা লাইনে দাঁড়াই থেকে বা অপেক্ষা করে আপনি হয়তো 5000 টাকা উঠাবেন। এমনও সময় ছিল, বা আমরা শুনেছি বা আমি নিজে অভিজ্ঞতা করেছি, যেহেতু আমি ওই সময় ব্যাংকে যেতাম, আমাকে ওই ব্যাংকের যিনি অ্যাকাউন্টেন্ট ছিলেন, যিনি টাকাটা দিবেন, ওনাকে হয়তো একটা বকশিশ দিতে হইতো। আচ্ছা, আপনি দেখেন এই যে একটা কালচার ছিল যে ব্যাংকে টাকা ওঠানো অনেক ডিফিকাল্ট,
অনেক সময়ের ব্যাপার। পুরো কালচারটা কখন চেঞ্জ হয়ে গেছে, আজকে থেকে 20 বছর আগে যখন আপনি এটিএম মেশিন আসলো, এখন আপনার বাংলাদেশের অলিতে গলিতে এটিএম বুথ আছে। আপনি এটিএম বুথে আপনার ব্যাংকের একটা এটিএম কার্ড আছে, আপনি কার্ডটা দিলেন, আপনি সার্ভিসটা পেয়ে গেলেন, ঠিক না? তার মানে কি আপনার 4-5 ঘন্টা ভোগান্তি আপনার 4 মিনিটে হয়ে গেল। ঠিক একইভাবে আপনি চিন্তা করেন, এখন মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস আসার কারণে আপনার হাতে স্মার্টফোন আছে, ইভেন আপনার কাছে বাটন ফোন আছে, সেই ফোনের মাধ্যমে আপনি কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় টাকা পাঠাতে পারছেন, এবং ওটা 4 সেকেন্ডে হয়ে যাচ্ছে বা 5 সেকেন্ডে হয়ে যাচ্ছে, রাইট? তাহলে দেখেন, টেকনোলজি আপনাকে একটা কমপ্লেক্স সিস্টেম থেকে বের করে আপনাকে একটা ভেরি সিম্পল সিস্টেমে নিয়ে আসছে, এবং ইট ক্রিয়েট হ্যাপিনেস ফর ইউ। এই যে একটা আপনি জিনিস দেখলেন, এই ধরনের জিনিস কেন আমরা পাবলিক সার্ভিসে করতে পারবো না? কিন্তু স্যার, যে এক্সাম্পল গুলো দিলেন দুটোই কিন্তু মোটামুটি আমি বলবো যে প্রাইভেট কোম্পানি বা কর্পোরেশন যারা আছে, ইন্ডাস্ট্রি যারা আছে, তারা এই ধরনের চেঞ্জেস গুলো আসছেন। ইন্ডাস্ট্রি থেকে আমরা প্রযুক্তি নির্ভর অনেক চেঞ্জেসই হয়তো বা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের মার্কেটে। সরকারি পর্যায়ে বা সরকারিকরণভাবে এই চেঞ্জেসগুলো করা, সেটা আসলে কতটুকু সম্ভব, বা আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের পিপল যারা আছেন সরকারি কর্মকর্তা এবং প্রতিষ্ঠানে কর্মরত, তারা আসলে কতটুকু রেডি এই ধরনের চেঞ্জেসগুলো আনতে? আসলে এই চেঞ্জগুলো আসলে কোনোভাবে অসম্ভব না। আর আপনি যেটা বললেন, এগুলো তো প্রাইভেটে হয়েছে, কিন্তু প্রাইভেটে যে হয়েছে, এই প্রাইভেট যে কাজটা করছে, এটার পিছনে সরকার কিন্তু ছিল। সরকার কিন্তু নীতিগত সাপোর্ট, পলিসি সাপোর্টটা দিচ্ছে। সরকারের কাজ হচ্ছে ওইটাই। এখন আসেন, আপনাকে যদি আমি ওই এটিএম মেশিনের সাথে যদি আমি আপনাকে বলি কেমন পাবলিক সার্ভিস হতে পারে, এবং সেখানে টেকনোলজি এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিগনিফিকেন্ট ভূমিকা পালন করতে পারে, এবং আপনি যেটা বললেন আমরা দালাল মুক্ত সেবা কিভাবে পেতে পারি, এটা খুবই সিম্পল। আপনি চিন্তা করেন, আপনি এটিএম মেশিনে গেলে কি এখন টাকা জমা দিতে পারেন, টাকা উইথড্র করতে পারেন, এর বাইরে আরো কিছু সেবাও আপনি পেতে পারেন। ঠিক সিমিলারলি আমরা যদি সার্ভিস এটিএম এর কনসেপ্টটা নিয়ে আসি, একটা সার্ভিস এটিএম মানে হচ্ছে এটিএম মেশিনের মতো একটা কিওস্ক। আমি ওইখানে যাব, আমি অ্যাজ এ নাগরিক, আমার ন্যাশনাল আইডি আছে, আমার ন্যাশনাল আইডির মধ্যে চিপ আছে, আমার ফিঙ্গারপ্রিন্ট আছে, বা আমার ফেস রিকগনিশন আমি ভেরিফিকেশন করতে পারবো। তার মানে আমি যে সিটিজেন, আমি এটা পাবো। এবং ওইখানে গিয়ে সরকারের ধরেন 50টা 60টা, এভাবে আমরা একদিনে সব পারবো না, আমরা কিছু সেবা ওই এটিএম এর মধ্যে নিয়ে আসে। কি হবে, আমি ওইখানে যাব, আমার রিকোয়ার্ড সার্ভিসটা কি আমি সেটা রিকোয়েস্ট করব, আমার সার্ভিসের যে পেমেন্ট আছে সেটা আমি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে পেমেন্ট করব, এবং ইমিডিয়েটলি আমার সার্ভিসটা আমার হাতে প্রিন্ট হয়ে চলে আসবে। মানে ইটস লাইক এ কিওস্ক অর এটিএম ফর গভর্নমেন্ট সার্ভিস। যেমন আমি যদি আপনাকে বলি যে কিছু কিছু সার্ভিসের জন্য আমার ভেরিফিকেশন দরকার যে আমি এটা হয়েছে কিনা, রাইট? এটার জন্য কি দরকার, আমাদের কানেক্টেড ইকোসিস্টেম দরকার। তার মানে হচ্ছে যে ধরেন আমার বাচ্চাটা যে হলো, তার জন্য আমার হসপিটালে হলো না কোথায় হলো সেটার একটা ইনফরমেশন দরকার। এরপরে এই যে পুরো জিনিসটা, এটাকে যদি আপনি চিন্তা করেন, আমাদের সার্ভিসগুলো এখন কোত্থেকে হয়, প্রত্যেকটা সরকারি অফিসে হয়, রাইট? সো সরকারি অফিসে গেলে আমরা কি দেখি, আগামীকাল আসেন, লাঞ্চের পরে আসেন, ঠিক না? লাঞ্চের পরে আসেন। তো এই লাঞ্চের পরে আসেন, ইউনিভার্সিটিতেও আমরা কিন্তু একই ধরনের ব্যাপার দেখি যে লাঞ্চের পরে আসেন বলা হয়। এই লাঞ্চের পরে আসেন আর আগামীকাল আসেন যে কনসেপ্ট, এটার মানেটা কি? এটা হচ্ছে দুইটা। একটা হচ্ছে উনি আসলেই ব্যস্ত, সেজন্য হয়তো লাঞ্চের পরে আসেন বলছেন, অথবা উনি আসলে আপনাকে সার্ভিস দেওয়ার জন্য আরো কিছু চাচ্ছেন, মানে সরকারি ফি এবং আপনার অ্যাপ্লিকেশনের বাইরে আরো কিছু চাচ্ছেন। এই যে জিনিসটা, এই জিনিসটাকে আমরা টোটালি রিমুভ করতে পারি আমরা যদি আমরা মানুষের ইনভলভমেন্ট কমাতে পারি। তাহলে হচ্ছে কি, আমরা এই সার্ভিস এটিএম যেটা বললাম সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রিভেন, ডিজিটালি কানেক্টেড, এবং একটা ইকোসিস্টেম ইনফ্রাস্ট্রাকচার কানেক্টেড যদি হয়, তাহলে সরকারের, আমি আপনাকে বলবো এই মুহূর্তে নতুন সরকার যারা আসবেন তারা যদি এই সদিচ্ছা করেন, আবার বলছি লিডারশিপ, ওরা যদি লিডারশিপটা করেন, তাহলে আপনার ইউনিয়ন থেকে ক্যাপিটাল, এই যে পুরো জায়গায় আমাদের বিভিন্ন ধরনের যে সেবা আছে, সেই সেবাগুলো আমরা খুব ইজিলি আমরা করতে পারবো। আমি সিম্পল একটা এক্সাম্পল দিই, আমাদের ভূমি মন্ত্রণালয়ে অলমোস্ট ডিজিটাল হয়ে গেছে। এখন যদি আমি আমার কোনো একটা জমির কাগজ হারিয়ে ফেলি, আমি কিন্তু অনলাইনে গিয়ে আমি চেক করতে পারবো। সো আমি অনলাইনে গেলাম, চেক করলাম, প্রিন্ট করলাম, আমি আমার কম্পিউটার আছে, প্রিন্টার আছে, আমি সার্ভিস দিলাম। তাহলে এটা তো অনেকের নাই, কারণ বাংলাদেশে মাত্র ডেস্কটপ ইউজ করে 10% মানুষ। তাহলে আমরা যদি ওই সার্ভিস এটিএম এর যে কনসেপ্টটা বললাম,
আমরা যদি ব্যাংকগুলোর সাথে চুক্তি করতে পারি যে ব্যাংকের এটিএম মেশিনের পাশে একটা সার্ভিস এটিএম, তাহলে আমি ওইখানে যাব, আমি ন্যাশনাল আইডি দেখাবো এবং আমার পেমেন্ট করব, আমার প্রিন্টারের সার্ভিসটা বেরিয়ে চলে আসবে। এতে করে মানুষ সরকারি সেবার প্রতি মানুষের যে একটা কাইন্ড অফ অনীহা এবং ব্যাড এক্সপিরিয়েন্স সেটা আমরা কমাতে পারবো। এবং এই কাজটা করার জন্য আমাদের কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা নাই, শুধু সদিচ্ছা দরকার আর কালেকটিভ আমাদের কাজ করা দরকার। কিন্তু স্যার এখানে রিস্ক ফ্যাক্টর কতটুকু? কারণ হচ্ছে আপনি যেহেতু বলছি যে এই সার্ভিস এটিএম গুলো খুবই আমাদের এনআইডি নির্ভর হবে, আমরা জানি যে এনআইডি এর অনেক ডেটা আমাদের অলরেডি হচ্ছে লস্ট অথবা অন্য জায়গায় চলে গেছে, লিকেজ হয়ে গেছে অনেক কিছু। তো সেই হিসেবে যদি আমরা এই ধরনের এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ কি আসলে সার্ভিস এটিএম এর জন্য প্রস্তুত? কারণ যদি এই ধরনের কোনো কিছু করা হয় এবং এনআইডি ডেটা অলরেডি আছে, দেখা যাবে আমি বেঁচে আছি, আমার ঠিকই ডেথ সার্টিফিকেট বের হয়ে গেছে, এরকমও তো করে ফেলতে পারে। তো কি অবস্থায় আছে বা কি করা যায় এখন? আপনি যেটা বললেন এটা তো হলো একটা ধরেন এটা রেগুলার কেস না। জি। সো এখানে যে জিনিসটা হচ্ছে আমার ডেটা আছে, ডেটার প্রোটেকশন লাগবে, ডেটা সিকিউরিটি লাগবে, রাইট? জি। সো আমরা সরকারের যে যেমন আমি ভূমির কথা বললাম বা যেগুলো আছে সেগুলো তো অলরেডি আছে। তাহলে এটা কি একটা আমরা যারা পড়াশোনা জানি বা আমরা একটু মানে অ্যাডভান্স তারাই সার্ভিসটা নিচ্ছি, কিন্তু আমার যারা অ্যাডভান্স না তাদেরকে তো আমাদের সেই সার্ভিসটার আওতায় আনতে হবে। নাগরিক হিসেবে অ্যাক্সেস টু সার্ভিস সবাইকে দিতে হবে। সো আমাদের থ্রেট, আপনি যেটা বলছেন থ্রেটের কথা বলছেন, এই জায়গাটাতে আমাদের কি করতে হবে, আমাদের থ্রেটটাকে ওভারকাম করতে হবে। ওভারকাম করার জন্য আমরা বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল ফায়ারওয়াল বলি, সিকিউরিটি সার্ভিস বলি, বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করে এই জিনিসগুলো কন্ট্রোল করতে হবে। এখানে একটা কথা আমি বলে রাখি যে আমাদের এখানে আবার সেই আমার যেটা আমার কমন কথা আমি বলি, ইন্ডাস্ট্রি, একাডেমি আর গভর্নমেন্ট কোলাবোরেশন। সরকার এটাকে একটা সমস্যা মনে করবে যে আমি জনগণকে স্মুথলি সার্ভিস দিতে পারছি না, দিস ইজ এন প্রবলেম। ইউনিভার্সিটির কাছে ইটস এন অপরচুনিটি। তাহলে আমরা কিভাবে গবেষণার মাধ্যমে ইনোভেশন করতে পারবো, যে ইনোভেশনটা আমার সরকারের সার্ভিস ডেলিভারি প্রবলেমটাকে রিজলভ করবে, আপনি যে বলেন সিকিউরিটি ইস্যু রিজলভ করবে, প্রাইভেসি ইস্যু রিজলভ করবে, এবং এক আমব্রেলার নিচে, ওয়ান আমব্রেলা পলিসির নিচে আমরা কিভাবে এই সার্ভিসটা দিতে পারি। আপনি জানেন আমাদের নেইবারিং কান্ট্রি বা আমাদের ডেভেলপ কান্ট্রিতে এই সার্ভিসগুলো খুব ইজিলি পাওয়া যাচ্ছে। সো আমাদের আসলে এই বাংলাদেশের যে জায়গাটা হচ্ছে আমাদের গভর্নমেন্টের অনেক প্রতিষ্ঠান আছে, অনেকগুলো আছে, এবং আমরা প্রতি নিয়ত নতুন নতুন প্রতিষ্ঠান ক্রিয়েট করি। আমার মনে হয় এখন সময় আসছে সরকারি প্রতিষ্ঠানগুলো রিভিউ করার। আগের অনেক প্রতিষ্ঠান আছে যেগুলোর এখন আর অত দরকার নাই, সেগুলোকে মার্জ করে দেওয়া। কারণ আপনি জানেন সাউথ কোরিয়াতে ওদের অনেক পুরাতন মিনিস্ট্রি ডিজলভ করে দিয়ে ওরা নতুন মিনিস্ট্রি ক্রিয়েট করছে। সো আমার মনে হয় বাংলাদেশে আমাদের যতগুলো মিনিস্ট্রি আছে বা সরকারি অফিস আছে, পৃথিবীতে খুব কম দেশেই এত বেশি অফিস আছে। আমাদের সুবিধা হচ্ছে আমরা ক্রিয়েটিং নেশন, নতুন নতুন ক্রিয়েট করি, কিন্তু আমরা ইভালুয়েট করি না আগের যে প্রতিষ্ঠানটা আছে সেটা কতটুকু দরকার। আরেকটা জায়গা আমাদের কাজ করতে হবে, আমাদের অনেকগুলো সার্ভিস প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে আমরা কিভাবে দিতে পারি। যেমন আমি যদি আপনাকে বলি, যেমন আমাদের পোস্ট অফিস, আপনি বলেন তো আমাদের পোস্ট অফিসের গুরুত্ব দিন দিন কমে যাচ্ছে না? কমে যাচ্ছে না? তাহলে আমাদের পোস্ট অফিস কি লস করছে না? তাহলে আমাদের পোস্ট অফিসের প্যারালালি যদি আমি চিন্তা করি, আপনি দেখেন আমাদের কুরিয়ার সার্ভিসগুলো কিভাবে গ্রো করছে, রাইট? আপনি দেখেন আপনি একটা চিঠি একটা কুরিয়ার সার্ভিসে, প্রাইভেট কুরিয়ার সার্ভিসে দিতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কতটা কনফিডেন্ট বোধ করবেন, বাংলাদেশ পোস্ট অফিসে দিতে কি অত কনফিডেন্স বোধ করবেন? তাহলে সেটা কি? সেটা কিন্তু আসলে ওই পোস্ট অফিস সেই আধুনিকায়ন যেটা বলি সেটাকে করতে পারে নাই। আমি আপনাকে এক্সাম্পল দিই। কারণ সারা পৃথিবীতে পোস্ট অফিসের গুরুত্ব কমে যাচ্ছে যখন ইমেল চলে আসলো, রাইট? আমি যখন কানাডায় ছিলাম, আমার ব্যাংক স্টেটমেন্ট, তাহলে ব্যাংক তো আমাকে সরাসরি ইমেলে পাঠিয়ে দিতে পারতো। কানাডা পোস্ট ওরা কি করলো, ওদের গুরুত্ব যেন সবসময় একই রকম থাকে, ওরা ব্যাংকগুলোর সাথে চুক্তি করলো যে তোমার ব্যাংক স্টেটমেন্টটা অনলাইনে কাস্টমারের কাছে যাবে, আমরা সেটাকে ফ্যাসিলিটেট করব। তাহলে দেখেন কানাডা পোস্ট আমার ব্যাংক স্টেটমেন্টগুলো আমার ইমেলে পাঠাতো। তাহলে দেখেন কানাডা পোস্টের যে গুরুত্ব এবং কানাডা পোস্টের রেভিনিউ অপরচুনিটি কিন্তু স্টিল বেড়ে গেল। সো আমাদের পোস্ট অফিসটাকে নতুন করে চিন্তা করা উচিত কিভাবে পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে পোস্ট অফিসের প্রচুর রিসোর্স আছে, সেই রিসোর্সগুলোকে কিভাবে ইউটিলাইজ করে পোস্ট অফিসকে রিভাইভ করে একটা প্রফিটেবল ROI রেভিনিউ ড্রিভেন অর্গানাইজেশন আমরা কনভার্ট করতে পারি। আমি জাস্ট পোস্ট অফিসের এক্সাম্পল বললাম। আমাদের বাংলাদেশ সরকারের এরকম অনেকগুলো
অফিস আছে, সেখানে করা যেতে পারে। আমি যে আপনাকে আরেকটা সার্ভিসের কথা বলি, আপনি জানেন বাংলাদেশ পুলিশ। জি জি, আমি সেটা আসলে আপনাকে প্রশ্ন করতাম আর কি। এইখানে তো দুর্ভোগ, অশান্তি, কমপ্লেইন, নালিশের শেষ নাই। একটা দেখা যায় যে কোনো একটা পার্টিকুলার জবে ঢুকতে গেলেও যদি পুলিশ ক্লিয়ারেন্স লাগে, সেটা নিয়ে মানুষের যেই পার্টিকুলার সমস্যা হয়, অন্যান্য জিডি করা বা অন্যান্য যে কোনো ধরনের সার্ভিসের বেলা তো মানে বলার কোনো অবকাশই থাকে না, মানুষ ভয়ই পায় থানার সামনে দিয়ে যেতে কোথাও, যে কি না কি হয়ে যায়। এইখানে আসলে কি করা সম্ভব বা কি করা এখন দরকার? আপনার এখানে দুইটা জিনিস, একটা হলো ইনফরমেশন, একটা হলো সার্ভিস। জি, আমাদের বাংলাদেশে সাধারণ জনগণের কাছে রাইট ইনফরমেশনটা নাই, সেই কারণে সে আরো বেশি সাফার করে। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু এক্সেস টু ইনফরমেশন বলেও একটা প্রোগ্রাম আমরা অনেক দিন দেখেছি, যে অনেক বছর মানুষকে ইনফরমেশন দেওয়ার জন্য, তারপরেও মানুষের কাছে ইনফরমেশন নাই। তো এখন নতুন করে আবার কি করবে সরকার ইনফরমেশন? আপনি যেটা বলছেন তাদের টিওআর কি অ্যাক্সেস টু ইনফরমেশন দেওয়া কিনা সেটা আমি জানি না, বাট আমি যে কথাটা বলতে চাচ্ছি, এজ এ নাগরিক আমার দুইটা জিনিস দরকার, একটা হলো সার্ভিস, আর হলো সার্ভিসটা কিভাবে পাবো তার ইনফরমেশনটা দরকার। জি, সো আপনি পুলিশের সার্ভিসের কথা যদি আমরা আসি, আমি ধরেন একটা জিডি করব বা আমি একটা পুলিশের একটা খবর জানবো, বা আমাকে একজন কোনোভাবে মিসইউজ করছে, আমি সে সম্পর্কে আমার করণীয় কি, এই সচেতনতা বা এই এডুকেশনটা আমাদের সাধারণ মানুষের মধ্যে নাই। তাহলে আমাদের এখানে দুইটা জিনিস দরকার, একটা হলো আমাদের ইনফরমেশন দরকার। আপনি জানেন এই মুহূর্তে আমাদের কোনো ইনফরমেশন লাগলে আমরা কি করি, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি। আমার মনে হয় অনেকেই চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করে, আগে গুগলকে জিজ্ঞেস করতাম, এখন চ্যাট জিপিটি জিজ্ঞেস করি যে কি হয়। আমরা অনেক সময় বলেও ফেলি কিছু না জানলে এই গুগল করো। তাহলে এই গুগল কিন্তু গ্লোবাল ইনফরমেশন প্রোভাইডার, চ্যাট জিপিটি যে গ্লোবাল ইনফরমেশন প্রোভাইডার। আমাদের দেশের এই ধরনের একটা জিপিটি মডেল দরকার, আমি যেটাকে বলতে পারি পাবলিক সার্ভিস জিপিটি, যেখানে হচ্ছে এখানে আমি ভয়েস অথবা টেক্সটে যে কোনো কোশ্চেন করলে সে আমাকে ইনফরমেশনটা দিবে যে এই সার্ভিসটা কোথা থেকে কিভাবে আমি পেতে পারি। এখন যদি আমি এক্সাম্পল হিসেবে বলি পুলিশ সার্ভিস, তাহলে পুলিশ সার্ভিসের জন্য আমি যদি চিন্তা করি পুলিশ জিপিটি, তার মানে কি পুলিশের যত সার্ভিস আছে তার ইনফরমেশন কিভাবে নেওয়া যায়, কি করা যায়, এই সবগুলো জিনিসকে যদি চ্যাট জিপিটি যেভাবে জেনারেটিভ এআই ইউজ করে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ট্রেন করে তৈরি করা হয়েছে, ঠিক এক্স্যাক্টলি সেই জিনিসটা আমরা তৈরি করতে পারি। এবং এই জিনিসটা তৈরি করে আমাদের সার্ভিসগুলো যদি ওর সাথে কানেক্ট করতে পারি, আমি চ্যাট জিপিটির মতো আমি ওকে জিজ্ঞেস করলাম আমি জিডি করতে চাই, আমার করণীয় কি, সে আমাকে গাইড করবে, সে আমাকে বলবে তোমার লোকেশনটা কোথায়, আমার লোকেশন বলার সাথে সে বলবে তোমার নিয়ারেস্ট এই থানাতে জিডি করা যাবে। এবং তার সাথে আপনি জানেন অনলাইনে জিডি করার জন্য অনেক প্রভিশন ক্রিয়েট হয়েছে। এখন সাথে সাথে যদি আমাকে ওই মোবাইলের মধ্যে বা আমি যে সার্ভিস এটিএম এর কথা বললাম সেই এটিএম এর মধ্যে আমার যদি ওই জিনিসটা চলে আসে, তাহলে কিন্তু আমি ইনস্ট্যান্টলি আমার জিডিটা করে ফেলতে পারবো। আমাকে থানায় যেতে হবে, আমাকে এই টাইমটা কস্টটা আমার বেঁচে যাবে। তাহলে এই কাজটা যারা স্মার্টফোন ইউজ করে তারা কিন্তু ইজিলি করতে পারবে, যদি বাংলাদেশ পুলিশ এবং গভর্নমেন্ট এই ইনফরমেশন এবং সার্ভিসটাকে বান্ডেল করে একটা এআই মডেল তৈরি করে সবার জন্য দেওয়ার চেষ্টা করে। এটা কি অনেক এক্সপেন্সিভ? মানে এই ধরনের কোনো সিস্টেম ডেভেলপ করা বা আমাদের বাইরের কোনো হয় না যে এই ধরনের কোনো সিস্টেম ডেভেলপ করতে গেলে আমরা গভর্নমেন্ট থেকে বাইরে থেকে কনসালটেন্ট আসে অথবা বাইরে ট্রেনিং এ পাঠানো হয়, তারপর তারা এসে সিস্টেম ডেভেলপ করে। তো সিনারিওটা কি এখানে আসলে কি ওইসবের কোনো দরকার আছে? আপনি যে কথা বলেন এটা তো আমাদের কাইন্ড অফ প্রবলেম, যে আমরা সাদা চামড়ার প্রতি আমাদের একটা আলাদা দরদ। জি, আমাদের দেশে আমাদের যে ট্যালেন্ট আছে এই ট্যালেন্টটা কিন্তু এই ধরনের প্রবলেম সলভ করতে পারে। আপনি জেনে খুশি হবেন আমরা এই ধরনের একটা সলিউশন নিয়ে এক্সপ্লোর করছি। সো এখানে এই কাজটা করার জন্য কি আমাদের বাংলাদেশের ইনফরমেশন গুলো লাগবে, আমাদের এআই মডেল ট্রেন করতে হবে। সো এটা আমরা ইজিলি বাংলাদেশের ইউনিভার্সিটি গুলাতেই বা আমাদের দেশের ছেলেমেয়েরাই এটা করতে পারবে। এবং এখন দেখেন যারা স্মার্টফোন নাই বা ওই অ্যাক্সেসটা নাই তারা কি করবে, প্রতিটা থানার সামনে আমরা যে এটিএম এর মতো একটা কিওস্ক করি এবং সেখানে একটা পুলিশ জিপিটির কিওস্ক থাকে বা পুলিশ সার্ভিস কিওস্ক আমরা ক্রিয়েট করি, যেখানে ফেস রিকগনিশনের কথা বললাম, স্পিচ টু টেক্সট, টেক্সট টু স্পিচ এবং নলেজ ইঞ্জিন ইউজিং এলএলএম মডেল এর মাধ্যমে যদি আমরা এটা তৈরি করতে পারি, আমি ওইখানে যাব, আমি একজন এই থানার কর্মকর্তা বা কর্মচারীর সাথে যেভাবে কথা বলে ইনফরমেশন পাই তার সাথে ন্যাচারালি কথা বলবো লাইক এ রিসেপশনিস্ট। কথা বলে আমি আমার সার্ভিস সম্পর্কে জানবো এবং ইনস্ট্যান্টলি সার্ভিস নিব। সব সার্ভিস হয়তো এখানে হবে না,
কিছু সার্ভিসের জন্য আমি তাকে রেফার করবো, তাহলে তুমি থানাতে চলে যাও। তার মানে হচ্ছে ডিজিটালাইজেশন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সরকারি সার্ভিসটাকে সিগনিফিকেন্ট পরিবর্তন করা যায়। লাইক ব্যাংকে টাকা ওঠানো থেকে, এটিএম মেশিন থেকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস। এবং আগামী সরকার যারাই আসবেন এবং বিরোধী দলে যারা আসবেন, তাদের সবার কাছে আমাদের রিকোয়েস্ট একটাই থাকবে, ওনারা সবাই মিলে জনগণের এই দুর্ভোগ বা ভোগান্তি কমানোর জন্য এই ধরনের টেকনোলজি ড্রিভেন, এআই ড্রিভেন সেবা নিয়ে কাজ করবেন এবং মানুষকে এই ধরনের সেবা দিবেন। স্যার, জনগণ কতটুকু প্রস্তুত? কারণ আপনি যেই ধরনের কথাগুলো বলছেন সেটার জন্য, এবং কথায় কথায় আমরা অনেকবার বলেছিও যে জনগণকে আসলে অ্যাওয়ার, এই ইনফরমেশনটা কিভাবে সে নিবে, সার্ভিসটা কিভাবে সেভাবে নিবে, সেই ইনফরমেশনটাই তার কাছে নাই। এই অ্যাওয়ারনেসের জন্য কি করা যায়? আমি আপনাকে বলি, বাংলাদেশ ফেসবুক হচ্ছে বাংলাদেশের সেকেন্ড লার্জেস্ট ইউজার। ফেসবুক কি বাংলাদেশে প্রমোশন করছিল যে ফেসবুক ইউজ করার জন্য? করে নাই, রাইট? তার মানে হচ্ছে সার্ভিসের সিম্পলিসিটি, সার্ভিসটা যদি সিম্পলিসিটি হয়, স্মুথ হয়, ওয়ার্ড অফ মাউথ ক্রিয়েট হবে এবং মানুষ সার্ভিসটা নেবে। আপনি জানেন আমাদের দেশের সবচেয়ে সরকারি সার্ভিসগুলো যেটা সমস্যা, সার্ভার ডাউন থাকে। আর আপনি একটু আগে যেটা বলেন লাঞ্চের পরে আসো, আরেকটা কমন জিনিস আমরা অনলাইন সার্ভিসের ক্ষেত্রে পাই, সরকারি অফিসে গেলে সার্ভার ডাউন, সার্ভার কাজ করে না, রাইট? আবার আরেকটা জিনিস আমি খুবই ইদানিং এক্সপিরিয়েন্স করছি। আমি বিআরটিতে যখন আমার গাড়ির ফিটনেস করার জন্য চেষ্টা করলাম, তখন আমি সারাদিন কাজ টাজ করে হয়তো রাতে বসলাম, বিআরটি এর ওয়েবসাইট রাত 10টার পরে ডাউন। কারণ ওনাদের বলাই আছে সার্ভিস হচ্ছে সকাল 9টা থেকে রাত 10টা। তাহলে এটা তো আসলে সার্ভিস বা স্মার্ট যুগে, ডিজিটাল বা এআই এর যুগে সার্ভিস হবে 24/7, ঠিক না? সো আমাদের আগামী সরকারের কাছে চাওয়া হচ্ছে টেকনোলজি এনেবল, এআই ড্রিভেন একটি সার্ভিস ডেলিভারি সিস্টেমস, যেখানে আমি অ্যাজ এ নাগরিক এম্পাওয়ার্ড হব এবং আমি নাগরিক হিসেবে প্রাউড ফিল করব যে আমি বাংলাদেশি সিটিজেন, আমার সার্ভিস ভেরি স্মুথ এবং আমি সার্ভিস নিয়ে ভেরি হ্যাপি। আরেকটা জিনিস হচ্ছে উবারে আপনি দেখেন, আপনি যখন একটা উবার কল করেন, আপনি একটা রাইড কমপ্লিট করেন, আপনি কিন্তু সার্ভিস রেটিং করেন। এখানে দুইটা জিনিস আছে, অ্যাকাউন্টেবিলিটি, প্যাসেঞ্জার ড্রাইভারকে রেট করছে যে ড্রাইভার তাকে স্মুথলি ডেস্টিনেশন নিয়ে গেল কিনা এবং তার ব্যবহার, ওভারঅল কন্ডিশন। ঠিক সিমিলারলি ড্রাইভার প্যাসেঞ্জারকে রেট করে যে প্যাসেঞ্জার কেমন ছিল, ঠিক না? এটার উপরে তার কিন্তু রেটিং হয়। তো হোয়াই নট আমরা এই ধরনের অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করি যে আমরা যতগুলো সার্ভিস অনলাইনে আনবো, সার্ভিস নেওয়ার পরে সার্ভিস স্যাটিসফ্যাকশন আমরা দিব। ঠিক সিমিলারলি আমাদের সরকারি যারা সার্ভিস দেন তাদেরও রেটিং করব, তাহলে অ্যাকাউন্টেবিলিটি হবে। এই ধরনের জিনিসটা আমরা অলরেডি বাংলাদেশে দেখছি এবং আমাদের ইউনিভার্সিটির আমাদের টিম এই ধরনের সার্ভিস তৈরি করতে হেল্প করছে। রেটিং এর একটা জিনিস আমিও দেখেছিলাম, বাট সেটা যতদূর সম্ভব ডিজিটাল পর্যায়ে ছিল না। কিন্তু ভূমির কথা যেহেতু বলছিলেন, যে ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন যেই জেলা ভিত্তিক যেই অফিসগুলো আছে, সেখানে কিন্তু সার্ভিসের স্যাটিসফ্যাকশন রেটিং এর একটা ব্যবস্থা তারা অনেকদিন আগে থেকেই করেছেন, উইচ ইজ আ গুড স্টেপ অলসো। আমরা তো এতক্ষণ স্যার কথা বলেন যে পাবলিক সার্ভিসে যেটা ধরেন আমার ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে সেবা, আমি আমার জন্ম সনদ, আমি আমার পাসপোর্ট, আমি আমার এনআইডি, এটা নিয়ে। কিন্তু পাবলিক সার্ভিসের মানে সরকারি থেকে যে সেবাগুলো হচ্ছে আমরা দিই, তার অনেকটাও কিন্তু হচ্ছে আমার শুধুমাত্র ইন্ডিভিজুয়াল নাগরিক না, কিন্তু ওভারঅল কোনো একটা ইনস্টিটিউশনের সেবা হতে পারে। আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলতে চাচ্ছি, ট্রেড লাইসেন্স করা, অথবা আমি হয়তো সরকারের সাথে কাজ করতে চাচ্ছি, সেই কাজ করতে গেলে আমার যে প্রকিউরমেন্টের, টেন্ডারিংয়ের যে একটা পার্টিকুলার ইস্যু, এই সব জায়গাতেও অনেক কিছু থাকে। আমি যেমন খুব রিসেন্টলি একটা ঘটনা যদি একটু শেয়ার করি স্যার, যে আমরা বিডার বিভিন্ন ধরনের কার্যক্রম শুনছি যে ইনভেস্টমেন্ট আনা বাংলাদেশে, সেখানেও আমরা দেখলাম যে ফরেন একজন ইনভেস্টর, তিনি এখানে এসে আসলে কি ধরনের সমস্যাগুলো তিনি ফেস করছে সেটা নিয়ে লিঙ্কডিনে বলতে গেলে জ্বালাময়ী একটা বক্তৃতা মতো দিলেন। তারপর আলহামদুলিল্লাহ যে বিডার সেটা নিয়ে সঠিক স্টেপসগুলো নিয়েছে, অ্যান্ড দ্যাট পার্টিকুলার পার্সন ওয়াজ প্যাসিফাইড। সো সার্ভিসগুলো তো আসলে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল নাগরিকের জন্য তাই না, আমার ইনস্টিটিউশনের জন্য, এবং সত্যি বলতে আমাদের নাগরিক বাইরে আমাদের ফরেন যারা আছেন, যাদের সাথে আমরা কাজ করব, তাদের জন্য আসলে সার্ভিসকে আমাদের আসলে ঠিক করার দরকার আছে। এই জায়গাটায় আসলে কোন কোন জায়গায় ঘাটতি বা কি কি করা যায় আপনার এখন পর্যন্ত মনে হচ্ছে, যেখানে ইনস্টিটিউশনের প্রতি ইনস্টিটিউশনের সেবাটা সরকার ভালো দিতে পারবে? আপনি জানেন বাংলাদেশে ব্যবসা ওপেন করতে হলে 22টা লাইসেন্স নিতে হয় কোনো কোনো ব্যবসায়, এবং 22টা জায়গা থেকে নিতে হয়। আপনি চিন্তা করেন তো একজন ব্যবসায়ী হিসেবে আপনার জন্য দৌড়াদৌড়ি, আমি কি ব্যবসা করব না, ওভারঅল সবকিছু। তো আমি আপনাকে বলি, বাংলাদেশের একটা রেটিং আছে
ইজ অফ ডুইং বিজনেস, জি, আমরা সেটাতে অনেক পিছনে আছি। তাহলে আমরা বলতেছি আমাদের ফরেন ইনভেস্টমেন্ট দরকার, বাট আমাদের ইজ অফ ডুইং বিজনেস ইজ ভেরি ব্যাড। তাহলে কেন ফরেন ইনভেস্টর আমার বাংলাদেশে এসে ইনভেস্ট করবে? তাহলে এটা হচ্ছে আমাদের সরকারের রেসপন্সিবিলিটি, ইজ অফ ডুইং বিজনেসটাকে ইমপ্রুভ করা। তাহলে আমাদের রেটিং ইমপ্রুভ হবে এবং ওভারঅল আমাদের ভাবমূর্তি উন্নত হবে। আমি গত বছর রুয়ান্ডাতে যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল। রুয়ান্ডাতে ওইখানে আমি একটা ওদের এআই সামিট, গ্লোবাল এআই সামিটে আফ্রিকা আমি গিয়েছিলাম। ওইখানে রুয়ান্ডা গভর্নমেন্ট, আপনি জেনে খুশি হবেন, আপনাকে আপনি একটা বিজনেস ওপেন করার জন্য আপনার সকল কিছু উইথিন 3 days আপনি কমপ্লিট করবেন এবং ওয়ান স্টপ সলিউশন। এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের মতো নামে ওয়ান স্টপ সলিউশন না, রিয়েলি ওয়ান স্টপ সলিউশন। এবং আমি দেখলাম রুয়ান্ডাতে একজন ফরেন নাগরিক যদি যান, উইথিন 3 days হি উইল গেট অল দ্য থিংস অনলাইন। তার মানে রুয়ান্ডার মতো একটা ডেভেলপিং কান্ট্রি যদি ডিজিটালি ইজ অফ ডুইং বিজনেসকে ইমপ্রুভ করতে পারে এবং সবকিছু রিয়েলি ওয়ান আমলার নিচে আনতে পারে। এবং রিসেন্টলি আমার এই ফ্রেন্ড, সে একটা কোম্পানি ওপেন করছে রুয়ান্ডাতে, জাস্ট 1 day অনলাইন, এভরিথিং অনলাইন, এন্ড কোনো টাকাও নেয় না তারা। আমি ধরে নিচ্ছি টাকা নিতে হবে, কারণ আমাদের তো এক্সপেন্স আছে, টাকা অবশ্যই নিবে, দরকার হলে টাকা যেটা নেওয়া দরকার তার চেয়ে একটু বেশিও নিবে, কারণ সার্ভিস ফাস্ট করার জন্য। বা আমাদের 2 ধরনের সার্ভিস থাকবে, একটা প্রিমিয়াম সার্ভিস, একটা রেগুলার সার্ভিস। কিন্তু দিন শেষে আমার ব্যবসায়ীদেরকে যদি আমরা এমপাওয়ার না করতে পারি, তাহলে ব্যবসার যে মোটিভেশন, যে এনার্জি, সেটা কিন্তু আমরা পাবো না। আপনি যখন ধরেন এনবিআর এবছর কিন্তু আপনার ট্যাক্স সাবমিশন কিন্তু অনলাইন, কিন্তু সেখানেও অনেক ধরনের চ্যালেঞ্জ আছে। আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইউজার ফ্রেন্ডলিনেস। আমাদের বাংলাদেশের সরকারি ওয়েবসাইটগুলোতে সামহাউ ইউজার ফ্রেন্ডলিনেস কখনো কনসিডার করা হয় না। আমরা যারা এআই বা হিউম্যান কম্পিউটার ইন্টারাকশনে কাজ করি, এখানে একটা কথা বলা হয় হিউম্যান কম্পিউটার ইন্টারফেস বা ইন্টারাকশন। এখানে মানুষ কিভাবে সার্ভিসটা দিলে সবচেয়ে বেশি হ্যাপি হবে সেই জায়গাটাতে ফোকাস করা উচিত। আমি মনে করি আগামীর গভর্নমেন্ট বা আমাদের অফিসিয়াল যারা আছেন, ওনারা কোনো সার্ভিস তৈরি করার সময় হিউম্যান কম্পিউটার ইন্টারফেসের যে কনসেপ্ট, সেটাকে ফোকাস করবেন। আমরা বলি হিউম্যান সেন্টার ডিজাইন, এই জিনিসগুলো কনসিডার করবেন এবং সত্যিকারের গবেষণা, ইন্ডাস্ট্রি, গভর্নমেন্ট এবং একাডেমিয়ার সাথে মিলে সাস্টেনেবল সার্ভিস তৈরি করবেন, যে সার্ভিস নেওয়ার পরে মানুষ, বাংলাদেশের মানুষ গর্বে করে বলবে আমার দেশের সার্ভিস অন্য দেশের চেয়ে ভালো। কারণ যারা বিদেশে যায় তারা তো ফিল করে যে আমাদের সার্ভিসের কি অবস্থা। আমি জাস্ট আপনাকে একটু এক্সাম্পল দিই। আমাদের ঢাকা এয়ারপোর্ট, ঢাকা এয়ারপোর্টে আমি জাস্ট এই গত 2 সপ্তাহ আগে সিঙ্গাপুর গিয়েছিলাম। তো সেখানে ঢাকা এয়ারপোর্টে আমার ইমিগ্রেশন পাস করতে লাগছিল মিনিমাম 15 মিনিট। When I landed in Singapore, কিছুদিন আগে আমার লেগেছে 25 মিনিট। when I landed in Singapore, আমি সিঙ্গাপুরে ইমিগ্রেশন ক্রস করতে লাগছে আমার 15 সেকেন্ড। এভরিথিং অটোমেটেড, এআই ড্রিভেন, ডিজিটাল। আমার পুরো ইমিগ্রেশনে মিনিমাম কাউন্টার আছে 20টা, মানুষ আছে 2 জন, শুধু সুপারভিশন করার জন্য কারো কোনো সমস্যা হচ্ছে কিনা অনলাইনে করতে। কিন্তু ইন্টারেস্টিংলি আমরা কিন্তু সেই ধরনের ডিভাইস কিনেছি ঢাকা এয়ারপোর্টে, কিন্তু এটা কোনো কাজ করে না। তার মানে কি, আমাদের টাকার অপচয় হচ্ছে কিন্তু সেটার ইউটিলাইজেশন হচ্ছে না। সো আমাদের নেক্সট গভর্নমেন্টকে এবং বিরোধী দলকে, 2 জনকেই জিজ্ঞাসা করতে হবে যে সরকারের প্রত্যেকটা টাকা খরচ হওয়ার পিছনে অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করতে হবে। যখন আমরা অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করব, তখন আমাদের কর্পোরেট লেভেল সার্ভিস, ইন্ডাস্ট্রি লেভেল সার্ভিস এবং ইন্ডিভিজুয়াল সার্ভিসগুলো এফিশিয়েন্ট হবে। আর হচ্ছে আমাদের এই সার্ভিসগুলো যদি ভালো না হয়, আমাদের উদ্যোক্তারা সাফার করবে এবং ওভারঅল আমাদের ইকোনমি সাফার করবে। জি জি স্যার, সেখানে উদ্যোক্তার কথা আসলেন, যেহেতু আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই চলে এসেছি, উদ্যোক্তা নিয়ে বলবো যে আমাদের তো জেনজি অনেক ধরনের এন্টারপ্রেনারিয়াল আইডিয়া নিয়ে আসেন। আমরা বেশ অনেক বছর ধরে দেখছি যে সরকারি বিভিন্ন পর্যায়ে উদ্যোক্তাদেরকে ইনসেন্টিভাইজ করার জন্য অনেক কিছু করা হচ্ছে, কিন্তু এটা কি আপনি যথেষ্ট বলে মনে করেন, নাকি এখানে আসলে কোনো ধরনের ঘাটতি আছে, যে গভর্নমেন্ট থেকেও আসলে উদ্যোক্তাদের প্রণোদনা দেওয়া হচ্ছে কিন্তু সেটা আসলে সঠিকভাবে হয়তো বা তাদেরকে আমরা পথটা দেখাচ্ছি না? আপনি একটা রাইট জায়গায় ইয়ে করছেন যে আমাদের দেশে উদ্যোক্তাদের নিয়ে ছোট বড় যতগুলো ইনিশিয়েটিভ আছে, ম্যাক্সিমাম ইনিশিয়েটিভ মিসম্যানেজমেন্ট। আচ্ছা, আমাদের বাংলাদেশের
সরকারি যতগুলো কাজ আছে তার মধ্যে অনেক ক্ষেত্রে মিসম্যানেজমেন্টের কারণে, লিডারশিপের কারণে আমাদের অনেক প্রবলেম হচ্ছে। সো আমি বলবো আগামী সরকার আমাদের এই ইউথদেরকে নিয়ে অনেক কাজ করবে, তাদের জন্য বিভিন্ন উদ্যোগ তৈরি করবে, তাদেরকে ট্রেনিং দেওয়া, এগুলো সবই করবে, কিন্তু প্রপার ওয়েতে এবং রাইট লিডারশিপের মাধ্যমে। আমাদের বাংলাদেশে যেটা হয়, প্রজেক্ট ডিজাইন করে একজন, ওনার কনসেপ্ট থেকে আসলো, তারপর প্রজেক্ট যখন পাস হয় ডাইরেক্টর হিসেবে আরেকজন আসেন, উনি কিছুই জানেন না এই ব্যাপারে। এরপরে আমার এক্সিকিউশনের সমস্যা। সো ওভারঅল আমাদের যে অবজেক্টিভ নিয়ে প্রজেক্টগুলো শুরু হয়, প্রজেক্ট যখন শেষ হয় তখন অবজেক্টিভ থেকে আমরা অনেক দূরে সরে যাই। এটা আসলে সরকারি কাজ, যেহেতু অনেক বড় কাজ, এটা খুবই ন্যাচারাল যে মিসম্যানেজমেন্ট হবে, বাট সেই মিসম্যানেজমেন্টটা এত বেশি আনএক্সপেক্টেড। তো আমার যেটা রিকোয়েস্ট থাকবে, আগামী সরকার শুধু প্রজেক্ট নেওয়ার জন্য প্রজেক্ট করবেন না। আমি একটা কথা বলি, যেটা হচ্ছে হেলথের ক্ষেত্রে, সেটা হচ্ছে হেলথে আমরা কি করি, আমরা প্রচুর বিল্ডিং বানাই, আমরা প্রচুর ইকুইপমেন্ট কিনি, আমরা প্রচুর জনবল নিয়োগ করি, কিন্তু একটা জিনিস মিস করি, সেটা সার্ভিস। জনগণ আসলে সার্ভিস চায়, জনগণ বিল্ডিং ইকুইপমেন্ট এগুলো পার্ট অফ দ্য গেম। আমরা যদি একটু ডিসেন্ট্রালাইজড হইতে পাবলিক প্রাইভেট পার্টনারশিপে চিন্তা করতে পারি যে সরকার প্রথম তার ফোকাস হলো সার্ভিস দেবে, সার্ভিস সে বিল্ডিং রেন্ট করেও দিতে পারে। নাম্বার 2, সে ইকুইপমেন্ট রেন্ট করেও কিন্তু সার্ভিস দিতে পারে। নাম্বার 3 হচ্ছে সে তাকে ফুল টাইম প্রফেশনাল এইচআর নিয়োগ না করেও কন্ট্রাকচুয়ালি সার্ভিস দিতে পারে। দেখেন, আপনি যখন রেন্ট মানে কন্ট্রাকচুয়াল, আপনার ইকুইপমেন্ট রেন্ট মানে কন্ট্রাকচুয়াল, আর হিউম্যান কন্ট্রাকচুয়াল যদি হয়, আপনি যখন দেখবেন সার্ভিস আপনি যেটা নিতে চাচ্ছেন এটা এক্সপেক্টেড হচ্ছে না, আপনি সাথে সাথে কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিবেন। তাহলে হচ্ছে কি, আপনি 3টা কাজ করতে 5 বছর চলে যাচ্ছে, সার্ভিস কিন্তু পাচ্ছে না। আর আপনি যদি এই মডেলিটিতে যান, তাহলে আপনি ইচ্ছা করলে 1 মাসের মধ্যে সার্ভিস শুরু করতে পারেন। তো আমাদের সরকারকে এই ধরনের প্রগ্রেসিভ থিঙ্কিং এ আসতে হবে। ট্রেডিশনাল যে আমাদের পুরাতন যে ট্রেডিশনাল থিঙ্ক, সেখান থেকে বেরোতে হবে, কারণ পৃথিবী এগিয়ে যাচ্ছে এবং এআই যুগে পৃথিবী এক্সপোনেনশিয়ালি এগিয়ে যাচ্ছে। আমরা যদি এক না করি, আমরা এক্সপোনেনশিয়ালি পিছিয়ে যাব। আমরা কি আমাদের জেনজি এবং এআই এর যুগে আমরা কি পিছাতে চাই? আমরা পৃথিবীর সাথে সমান তালে আগাতে চাই, কারণ আমি মনে করি আমাদের আছে স্ট্রেংথ, সেটা হচ্ছে আমাদের ইউথ এবং তাদের ব্রেন, এন্ড ইচ ইউথ হ্যাভ এ বিলিয়নস অফ নিউরন। এটাকে ইউটিলাইজ করব এবং সমৃদ্ধ বাংলাদেশ করব ইনশাআল্লাহ। স্যার, আমাদের নতুন যে সরকার যেই আসবে কিনা, তার কাছে আমাদের প্রত্যাশা তাই যে সরকার থেকে আমরা যে ধরনের সেবাগুলো পাই, যেগুলো আশা করি সেগুলো যুগোপযোগী হবে, বাইরের যেই অন্যান্য দেশের সাথে তাল মিলিয়ে আমরা একইভাবে ফাস্ট এবং পরিপূর্ণ প্রপার সেবাটা হচ্ছে আমরা পাবো, সেটাই আশা করি হবে। এবং তার ভিতরে প্রযুক্তির জন্য যদি কোনো ধরনের ইনোভেশনের দরকার হয়, কোনো ধরনের আবিষ্কারের দরকার হয়, কোনো ধরনের রিসার্চের দরকার হয়, তার জন্য ইন্ডাস্ট্রির সাথে সাথে আমাদের একাডেমিয়া সবসময়ই সেখানে থাকবেন বলেই আমরা আশা করি। যাই হোক, কোথাও যাবেন না, আমাদের পরবর্তী এপিসোড নিয়ে আমরা আসছি শীঘ্রই। থ্যাংক ইউ।